অস্মিত, তোমার ইতিহাস বইটা নিয়ে এসো। তোমাদের কি আছে এবার সেকেন্ড ইউনিট টেস্টে? সপ্তম অধ্যায় নাকি? জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতান ও মুঘল যুগ। সুলতান বাদশাহ রাজিয়া উজির দেশে শাসন করতেন। তাদের কথা লেখা থাকে নানা বইতে, কিন্তু দেশের অগণিত সাধারণ গরিব মানুষের কথা বিশেষ কিছু বলা থাকে না। অথচ সেই গরিব জনগণের চাষবাস শিল্প থেকে যে টাকা আয় হতো তা কি করতো তারা? রাজা বাদশাহ শাসনে চলে। তাহলে তাহলে দেখা যেতে পারে কেমন ছিল সাধারণ মানুষের জীবনযাত্রা ও সুলতান ও মুঘল যুগ। দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। স্থানীয় চাহিদা মেটানোর জন্য চাষ করে প্রধান কাজ। নির্দিষ্ট কিছু জায়গায় তুলনায় বড় শিল্প দেখা যেত। কাঁচামাল আমদানি ও তেল মাল রপ্তানি সুবিধার জন্য নদীর ধারে শিল্পগুলোতে তৈরি করা হতো। বাংলা এবং গুজরাটে এই সুবিধা থাকায় সেখানে শিল্পায়ন ছিল। দেশের শাসন চাষি ফসলের এক মোটা অংশ ভোগ করত। তার বদলে কি করেছিল? সাধারণ মানুষ নিজের শান্তি বাস করার জন্য ব্যবসা করে দিতে প্রশাসনকে। গাঙ্গে সময়ে উৎপন্ন ফসলের মধ্যে আমের সবচেয়ে বেশি চাহিদা ছিল। আঙুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি চাষে ফসলও চাষ হতো। নানা রঙের ফুল, চন্দন কাঠ, ঘৃতকুমারী এমন নানা ভেষজ উদ্ভিদ ভারতে হতো। লঙ্কা, আদা, অন্যান্য মশলা চাষ হতো। আর কিছু ছিল নানা গৃহপালিত পশু পাখি। কৃষি পণ্যকে ভিত্তি করে গ্রামে কারিগর শিল্প চলতো। তাহলে কাকে ভিত্তি করে? কৃষিজ পণ্যকে ভিত্তি করে গ্রামে কারিগর চলতো। চিনি ও নানা সুগন্ধ আয়ত তৈরি শিল্প ছিল বিখ্যাত। এই শিল্পের বংশগত ছিল, তাই পুরনো যন্ত্রে ব্যবহার করে শিল্পদ্রব্যগুলির মান হতো অসাধারণ। এই সময় চালু শিল্পের মধ্যে বস্ত্রশিল্প ছিল, ধাতু কাজ ছিল, পাথরের কাজ ছিল, কাগজ শিল্প ছিল গুরুত্বপূর্ণ। রাজমিস্ত্রি ও পাথরের কাজে পটু কারিগরেরা চাহিদা ছিল সর্বত্র। টালি ও ইটের ব্যবহার করে বাড়ি বানানোর পদ্ধতি চালু হয়েছিল বাংলা ও অন্যান্য অঞ্চলে। রোজগার প্রয়োজনে জিনিসপত্র দাম সবচেয়ে সমান ছিল না। দেশের দুর্ভিক্ষ যুদ্ধে লাগলে খাদ্যশস্যের দাম বাড়ত। অন্যান্য জিনিসপত্র খুব কম দামি নজির হচ্ছিল ইব্রাহিম লোদি রাজত্বকালে। একটা বহলির মুদ্রা সুলতান লোদির আমলে চালু দিয়ে লোকেদের 10 মণ শস্য খাদ্য, 5 সের তেল এবং 10 গজ কাপড়, মোটা কাপড় কিনতে পারত। হয়েছে, এতটা অবধি পড়া থাক। তারপর তোমাকে আমি যেগুলো পড়া দিয়েছিলাম সে পড়াগুলো নিয়ে এসো। এগুলো তো পড়েছো তো? আচ্ছা, বলো। নেক্সট ক্লাসে বাদ বাকিটা পড়িয়ে দিব। হ্যাঁ, মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। ঠিক। হ্যাঁ, মোহাম্মদ ঘুরি মৃত্যুর পর তাজমিল ইয়াদুর গজনীর উপর শাসন অধিকার পেয়েছিলেন। ঠিক। রাইট। বখিয়ার খিলজি পেয়েছিলেন লাহোর ও দিল্লির অধিকার। ভুল। কুতুবউদ্দিন আইবক সম্রাট বলা হতো। ভুল। ইলতুৎমিশের জামাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। ভুল। দিল্লি সুলতান শাসনে প্রকৃতি পৃষ্ঠতা ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি তুর্কি শাসন স্বাধীনভাবে বিকাশ হয়। ভুল। রাজিয়া মুসলমানদের উপর যে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। ঠিক। রাজিয়ার পর দিল্লি সিংহাসনে বসেন গিয়াসউদ্দিন বলবন। ভুল। বলবনে নিজে ইয়াবি তুর্কি গোষ্ঠী বলে মনে করতেন। ঠিক। দেবজিৎ, বই নিয়ে এসো। পরিবেশ। আচ্ছা দেখো, এইটা তোমাদের চ্যাপ্টার আসবে না? দেখো, স্বপ্রভা বস্তু নিজে যেমন আলোর উৎস, তেমনি অপ্রভা বস্তু আলোর উৎস হিসাবে আচরণ করতে পারে। কোনো স্বপ্রভা বস্তু থেকে আলো অপ্রভা বস্তুতে পড়লে ঠিকরে বেরিয়ে যায়। যেমন স্টিলের বাসন একটি অপ্রভা বস্তু। স্টিলের বাসন কিন্তু স্বপ্রভা না, এটা হচ্ছে অপ্রভা বস্তু। কিন্তু তাতে সূর্যের আলো পড়লে সেই আলো ঠিকরে দেওয়াল যখন পড়ে তখন স্টিলের বাসন আলো উৎস মতন আচরণ করে। বিন্দু আলোর উৎস চেয়ে আকারে বড় আলোর উৎসকে বিস্তীর্ণ আলোর উৎস বলে। যেমন টর্চের আলো ধরো, সূর্য, বৈদ্যুতিক বাতি, এগুলো। বাল্ব, হ্যাঁ, কাঁচের জানলা বন্ধ করে রাখলে বাইরের রোদ তা দিয়ে ঘরে ঢোকে, কিন্তু কাঠের জানলা তো তা হয় না। কারণ কি বলতো? কাঁচের মধ্যে দিয়ে আলো বেরিয়ে আসতে পারে, কিন্তু কাঠের মধ্যে দিয়ে আলো বেরাতে পারে না। কুপ্রবাহ নাকি? আলো সব রকম পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে না। ভেবে দেখো, জলের মধ্যে দিয়ে
কি আলো যেতে পারে? তুমি কি জল ভর্তি পাত্রের তলদেশে বাইরে থেকে দেখতে পাও? বায়ু স্বচ্ছ, কাঁচ, জল ইত্যাদি বস্তুকে স্বচ্ছ বস্তু বা মাধ্যম বলে। এখানে বস্তুর মধ্যে দিয়ে আলো সহজে যাতায়াত করতে পারে। আবার কাঠ, দেওয়াল, লোহা ইত্যাদি সব যে সকল বস্তুর মধ্য দিয়ে আলো একেবারে চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম বলে। মানে যার মধ্যে দিয়ে আলো কোনো মতেই বেড়াতে পারে না বা চলাচল করতে পারে না তাকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম। জানলা বন্ধ রাখো, জানলা ঘষা কাঁচ লাগাও। জানলার বাইরে যে কে যেন দাঁড়িয়ে আছে, আবছা একটা মূর্তি, ঠিক বোঝা যাচ্ছে না। জানলা বন্ধ অবস্থায় যখন ওই কাঁচ দিয়ে ঘরে রোদ আসে তখন হালকা ফিকে হাওয়া রোদ আসে। আসলে ঘষা কাঁচ, কুয়াশা, ট্রেসিং পেপার ইত্যাদি বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারে না। তাই এই সমস্ত বস্তু বা মাধ্যমকে আমরা কি বলে? ঈষৎ স্বচ্ছ মাধ্যম বা ঈষৎ স্বচ্ছ বস্তু বলে। দরকারি কথা হচ্ছে কোনো মাধ্যম ছাড়া আলো চলাচল করতে পারে। সূর্য পৃথিবীর মধ্যে এক বিরাট অংশ কোনো মাধ্যমে থাকে না, তবু প্রতিদিন সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছায়। হয়েছে? এতটা অব্দি পড়ালাম। এবার এর যে কোশ্চেন আনসার গুলো আছে তুমি দাও আমাকে, কতগুলো ধরবো নিয়ে এসো। বলো, আলো কি? আলো হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুর উপরে পড়লে সেটিকে আমরা দেখতে পাই। আলো কি দেখা যায়? না, আলো দেখা যায় না, আলো অদৃশ্য। অন্ধকার কাকে বলে? একটু জোরে বলো। আলোর অভাবকে অন্ধকার বলে। মহাকাশে অন্ধকার বলে মনে হয় কেন? মহাকাশে বস্তুর কোনো প্রায় না থাকায় সেখানে আলো বিকিরণ হতে পারে না, এর জন্য মহাকাশকে অন্ধকার বলে। পৃথিবী থেকে সূর্য দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। ইয়েস। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 8.15 মিনিট সময়। 3 মিনিট সময় লাগে। ঠিক। শূন্যের মাধ্যমে আলো গতিবেগ কত? শূন্যের মাধ্যমে আলোর গতিবেগ সেকেন্ডে সেকেন্ডে 3 গুণিত 10^8। ভেরি গুড, মিটার। আলোর উৎস কাকে বলে? যেখান থেকে আলো সৃষ্টি হয় তাকে আলোর উৎস বলে। বাহ। আলোর উৎস কয় প্রকার, কি কি? আলোর উৎস 2 প্রকার, স্বপ্রভা ও নিষ্প্রভা। বাহ, এই তো খুব সুন্দর হয়েছে। আর নেক্সট ক্লাসে আরো বাকিগুলো পড়ে আসবে। হ্যাঁ সুপ্রিয়া, দেখি তোমার কি পড়া আছে, বাইরে নিয়ে এসো। আচ্ছা, তোমাদের তৃতীয় নাম্বার চ্যাপ্টার না, জৈবিক প্রক্রিয়া, জৈবনিক প্রক্রিয়া, উদ্ভিদের শারীরিক বিদ্যা। উদ্ভিদ বিদ্যার যে শাখা উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে আলোচনা করে তাকে আমরা কি বলে থাকি? উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। হয়েছে বিদ্যা। সালোকসংশ্লেষে হচ্ছে জীবের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিপাক, যা কি করে সম্পাদনের জন্য প্রয়োজন হয় শক্তি। তোমার জীবের শক্তির উৎস হলো খাদ্য। এবার বলো তো, জীবের অন্তর্গত কোনো জীবের খাদ্যের জন্য অন্য কোনো জীবের উপর নির্ভরশীল করে না? তারা খাদ্য কোথা থেকে কিভাবে পায়? তোমরা জানো সবুজ উদ্ভিদ এই খাদ্য তৈরি প্রক্রিয়া বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে, যেটা সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে সালোকসংশ্লেষের সময় সৌরশক্তি আবদ্ধকরণ কিভাবে ঘটে? উদ্ভিদ আবদ্ধ সৌরশক্তি পরিণত কিভাবে ঘটে? চলো তোমরা বোঝার চেষ্টা করি। সালোকসংশ্লেষের ধারণা, সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস হচ্ছে শব্দটির অর্থ প্রচারণ করেন বার্নেস। ফটোসিনথেসিস শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়, একটা হচ্ছে ফটোস আর একটা হচ্ছে আলো, এবং সেন্থিসিস অর্থাৎ সংশ্লেষ। সালোকসংশ্লেষ কথাটি ভাঙলে পাওয়া যায় সালোক আর সংশ্লেষ, স প্লাস আলো যোগে সালোক, অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো বস্তু সংশ্লেষ হওয়াকে বলা হয় সালোকসংশ্লেষ। হয়ে গেছে। সালোকসংশ্লেষ কাকে বলে? সবুজ উদ্ভিদ ক্লোরোফিলে কোষে সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শতকরা সংশ্লেষিত হয় এবং গৃহীত CO2 এর সমঅণু অক্সিজেন নির্গত হয় এবং উদ্ভিদের খাদ্য সৌরশক্তি রাসায়নিক শক্তিতে আবদ্ধ হয়, তাকে বলা হয় সালোকসংশ্লেষ। সালোকসংশ্লেষের স্থান কোথায় হয়? সবুজ কাণ্ডে দেখা যায়, যেমন লাউ কুমড়ো। সবুজ মূল বা আত্তীকরণ মূল, যেমন আর্কিড, পানি ফল। উপপত্র, মটর, পূর্ণবৃত্ত, আকাশমণি, ফুলের পুষ্পধর, মুক্তঝুরি, বাসক, সবুজ বৃতি, চাতলা, শালুক, ফুলের দলমণ্ডল, কাঠালি, চাপা আতা, ফলত্বক, আম, ডাব। সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ পাতা। পাতা প্রসারিত তল পত্ররন্ধ্রের উপস্থিতিতে ক্লোরোফিলের প্রাচুর্য ও অবিরাম জল সরবরাহ থাকায় পাতাকে সালোকসংশ্লেষের আদর্শ স্থান বলা হয়। সবুজ পাতা ঊর্ধ্বত্বক ও নিম্নত্বকের মধ্যে দিয়ে ক্লোরোফিল কলা হলো মেসোফিল কলা। সবুজ উদ্ভিদ ছাড়া
কিছু প্রোটোস্টা যেমন ইউগ্লেনিয়া, ক্লাসোমিয়া বা ব্যাকটেরিয়া যথাযথ হয়েছে, এগুলোর মাধ্যমে সালোকসংশ্লেষ করতে পারে। আচ্ছা, আমি কিছুগুলো তোমাকে ধরছি, এইগুলো তুমি আমাকে একটু বলো কতগুলো কোশ্চেন। যেমন উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া কাকে বলে? উদ্ভিদের যে শাখা উদ্ভিদের বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করা হয় তাকে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলে। আচ্ছা, সালোকসংশ্লেষ শব্দটি প্রথম কে প্রচলন করে? পার্নেস। রাইট। সালোকসংশ্লেষের স্থান কি? কোথায় কোথায় সালোকসংশ্লেষ হয়? সালোকসংশ্লেষের স্থানগুলি হলো সবুজ কাণ্ড, সবুজ মূল, উপপাদ্য। ভেরি গুড। তারপরে বলো, সবুজ পাতা ঊর্ধ্বতক ও নিম্নতকের মধ্যে অবস্থিত ক্লোরোফিলের কলাকে কি বলে? তারপরে মেসোফিল কলা। ভেরি গুড। এই তো হয়ে গেছে, বাদ বাকিটা আমি কালকে পড়াবো, তারপরে তোমাকে কোশ্চেন আনসার গুলো পড়ে আসবে। ভালো করে একবার বইটা দেখে নেবে। Please like and subscribe.